প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম অন্য একটি বিষয় নিয়ে। আশা করি সবাই তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে, অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আমরা গত ক্লাসগুলিতে ছিলাম কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং এর এই অধ্যায়টিতে, যেখানে আমরা আলোচনা করেছিলাম নেটওয়ার্কের প্রকারভেদ। আজকে আমরা কথা বলবো নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট যে ডিভাইসগুলো সেগুলো নিয়ে। অর্থাৎ একটি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে গেলে বা স্থাপন করতে গেলে আমাদের যে ডিভাইস বা যন্ত্রাংশগুলি প্রয়োজন সেগুলোর একটি সংক্ষিপ্ত পরিচিতি। তো চলো আমরা আমাদের ডিভাইসগুলোর সাথে পরিচিত হই। তো প্রথমে যে নেটওয়ার্ক ডিভাইসটি প্রয়োজন, অর্থাৎ কম্পিউটারে বা নেটওয়ার্কে থাকতেই হবে, সেটার নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে সংক্ষেপে নিক কার্ডও বলা হয়। এটার আরেকটি নাম হচ্ছে ল্যান কার্ড। অর্থাৎ এটা একটি আমরা জানি যে কম্পিউটারের যে সিপিইউ রয়েছে, সেই সিপিইউর অভ্যন্তরে মাদারবোর্ড থাকে। মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ সেট আপ করা থাকে, যেমন প্রসেসর, হার্ড ডিস্ক, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড। সেরকমই একটি কার্ড হচ্ছে ল্যান কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। অর্থাৎ এই কার্ডটির সাথে বা এই কার্ডটির সহায়তায় একটি কম্পিউটারকে অন্য একটি কম্পিউটারের সাথে নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা যায়। তাহলে প্রথমে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক কার্ড অথবা ল্যান কার্ড। এরপরে যে ডিভাইসটি প্রয়োজন সেটি হচ্ছে মডেম। আমরা জানি যে মডেম হচ্ছে মডুলেটর ও ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। এটি একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, মডেম হচ্ছে দুই ধরনের, যথা অ্যাকুস্টিক কাপলার মডেম এবং ডাইরেক্ট মডেম। আরো একটি ভাগ করা যায় মডেমকে, সেটি হচ্ছে ইন্টারনাল মডেম এবং এক্সটার্নাল মডেম। আমার মনে হয় মডেমের সাথে তোমাদের কম বেশি পরিচয় রয়েছে, কেননা আমরা যারা ল্যাপটপে বা ডেস্কটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করেছি তারা নিশ্চয়ই খেয়াল করেছি যে একটি আলাদা পেন ড্রাইভের মতন ডিভাইস ল্যাপটপে বা কম্পিউটারে দিতে হয়। সেই পেন ড্রাইভটির নামই হচ্ছে আসলে মূলত মডেম। তো এই ধরনের মডেমগুলো যেগুলো বাইরে থেকে ইনসার্ট করা হয় সেগুলোকে বলা হয় এক্সটার্নাল মডেম। আবার কিছু মডেম রয়েছে যেগুলো কম্পিউটারের অভ্যন্তরে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, সেগুলোকে বলা হয় ইন্টারনাল মডেম, যেটা অনেকটা ল্যান কার্ডের মতো। অর্থাৎ মডেম থাকলেই শুধুমাত্র আমরা কম্পিউটারকে ইন্টারনেট ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি করতে পারবো। অর্থাৎ মডেমের সাহায্যে কম্পিউটারের মধ্যে যে সিগন্যালগুলো আসবে সেই সিগন্যালগুলোর মডুলেশন এবং ডিমডুলেশন হবে। আচ্ছা, আমরা পরবর্তী আইটেমে যাই। এরপরে রয়েছে মডেম সম্পর্কে আরেকটু আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে মডেমের ডেটা প্রেরণে মডেমের ব্যবহার। অর্থাৎ আমরা যেটা বললাম, মডেম মানে হচ্ছে যে এমন একটা ডিভাইস যেটা মডুলেশন এবং ডিমডুলেশন করতে পারে। মডুলেশন মানে হচ্ছে যে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে, আবার ডিমডুলেশন হচ্ছে ডিজিটাল সিগন্যালকে পুনরায় অ্যানালগ সংকেতে রূপান্তর করা। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা, যে ধরা যাক একটি কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে কোনো একটি ইমেইল প্রেরণ করা হবে। তাহলে ইমেইল মানে হচ্ছে একটি ইলেকট্রনিক মেইল বা একটি চিঠি যেটাকে টাইপ করে তৈরি করা হয়, এবং সেই চিঠিটি বা সেই ইলেকট্রনিক বার্তাটি যদি দূরবর্তী কোনো কম্পিউটারে প্রেরণ করতে হয় তাহলে আমাদেরকে মডেমের সহায়তা নিতে হবে। তো সেই মডেমের সাহায্যে ইমেলটি প্রথমে যে কম্পিউটারে টাইপ করা হবে সেটি থাকবে একটি ডিজিটাল ফরম্যাটে, কারণ আমরা জানি যে কম্পিউটারে সবকিছুই বাইনারি ডিজিটে
রূপান্তরিত হয়। অর্থাৎ আমি যে টেক্সটগুলো লিখবো চিঠিতে সেগুলো প্রথমে অবশ্যই বাইনারি ফরম্যাট বা ডিজিটাল ফরম্যাটে চলে আসবে। এরপরে এই ইমেলটিকে আমি যখন কোনো একটি মাধ্যমের সাহায্যে দূরবর্তী প্রাপকের কাছে প্রেরণ করব, তখন সেই ডিজিটাল বা বাইনারি ফরম্যাটের ইমেলটি একটি তরঙ্গ বা অ্যানালগ ফরম্যাটে সে রূপান্তরিত হবে। এই রূপান্তরের কাজটি করবে মডেম নামক যন্ত্রাংশটি। এই অ্যানালগ সিগন্যালটি অর্থাৎ চিঠিটি বা ইমেলটির অ্যানালগ ফরম্যাটে সে এখন কোনো একটি মাধ্যম অর্থাৎ তার মাধ্যম বা তরঙ্গ মাধ্যমের সহায়তায় সে দূরবর্তী কম্পিউটারে পৌঁছাবে। কিন্তু সেই কম্পিউটারে ইমেলটিকে আবার বোধগম্য পর্যায়ে নিয়ে আসার জন্য আরেকটি কাজ করতে হবে, সেটা হলো যে অ্যানালগ ফরম্যাটের ইমেলটিকে আবার পুনরায় ডিজিটাল ফরম্যাটে আনতে হবে। অর্থাৎ এটাকে ডিমডুলেশন করতে হবে। তো এই ডিজিটাল ফরম্যাটে আনার কাজটি করবে প্রাপক কম্পিউটারে যে মডেম রয়েছে। তো সেই মডেমটি অ্যানালগ সিগন্যালটিকে পুনরায় আবার ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে ইমেলটিকে পাঠযোগ্য বা বোধগম্য পর্যায়ে নিয়ে আসবে। অর্থাৎ এই অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে পুনরায় অ্যানালগ ফরম্যাটে নিয়ে আসা যে কাজ, এই কাজটি আসলে মডেমের সাহায্যে করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বইতে বিস্তারিত পড়লে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এবার আরেকটি যন্ত্রাংশের সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। যে কোনো নেটওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে হাব। হাব হচ্ছে এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। আওতাধীন ডিভাইস বলতে বোঝানো হচ্ছে একটি নেটওয়ার্কে শুধু কম্পিউটারই থাকে না, এর বাহিরে প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিন বা আরো অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারে। অর্থাৎ এরকম অনেকগুলো ডিভাইসকে যদি আমি একটা নেটওয়ার্কের মধ্যে আনতে চাই, তাহলে আমাকে এই ধরনের ছবিতে আমরা যে যন্ত্রাংশটি দেখতে পাচ্ছি, এই যে একাধিক পোর্ট বিশিষ্ট এরকম একটি ডিভাইসকে বলা হয় হাব। এটা অনেকটা আমরা এটা তুলনা করতে পারি বাসাবাড়িতে আমরা যে মাল্টিপ্লাগ ব্যবহার করি। অর্থাৎ আমাকে যদি একটি ইলেকট্রিক পয়েন্ট থেকে যদি অনেকগুলো জিনিস ব্যবহার করতে হয়, তখন আমরা ওই ইলেকট্রিক পয়েন্টে একটি এক্সটেনশন কর্ড বা মাল্টিপ্লাগ ব্যবহার করি, যেখানে একসাথে আমি অনেকগুলো প্লাগ দিতে পারি। যেমন আমাকে যদি অনেকগুলো মোবাইল একসাথে চার্জ দিতে হয়, বা আমি একই সাথে ল্যাপটপে চার্জ দিব, আরেকটি পয়েন্টে মোবাইলে চার্জ দিব, আরেকটি পয়েন্টে আমি একটি কানেকশনের সাথে একটি ফ্যান চালাবো। অর্থাৎ একসাথে যখন অনেকগুলো কাজ করতে হয়, যখন ইলেকট্রিক পয়েন্টে আমাকে কোনো একটা জিনিস সংযুক্ত করতে হয়, তখন আমরা মাল্টি পোর্ট বিশিষ্ট এরকম একটা ডিভাইস ইউজ করি। তো সেরকমই কম্পিউটার নেটওয়ার্কেও এ ধরনের একাধিক পোর্ট বিশিষ্ট এক ধরনের ডিভাইস রয়েছে, যেগুলোকে বলা হয় হাব। এই হাব গুলো আবার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাক্টিভ হাব আর একটি হচ্ছে প্যাসিভ হাব। আচ্ছা, আমরা প্রকারভেদগুলো জাস্ট নামগুলোই মনে রাখার চেষ্টা করি। তো এর পরবর্তী যে ডিভাইসটি রয়েছে সেটিকে বলা হয় নেটওয়ার্ক সুইচ। নেটওয়ার্ক সুইচ আসলে হাব থেকে একটু উন্নত। অর্থাৎ কোনো একটি ল্যাবে যদি অল্প কয়েকটি কম্পিউটার থাকে, বা কোনো একটি অফিসে যদি অল্প কিছু সংখ্যক কম্পিউটারকে নেটওয়ার্কে আনতে হয়, তখন আসলে হাব দিয়েই সেই নেটওয়ার্কটি তৈরি করা সম্ভব। কিন্তু যদি দেখা যায় যে না, কম্পিউটারের সংখ্যা অনেক বেশি, যেখানে ডেটা আদান প্রদানের পরিমাণও বেশি হবে, অর্থাৎ আরেকটু শক্তিশালী ডিভাইস দরকার, যেটা হাবের থেকে আরেকটু উন্নত। এই ধরনের একটা ডিভাইস হচ্ছে নেটওয়ার্ক সুইচ। কিন্তু এখানে ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবে হাবে যে পোর্ট ছিল বা পয়েন্ট ছিল, এখানে তার থেকে অনেক বেশি পয়েন্ট। অর্থাৎ এর মানে হচ্ছে আমরা একটি সুইচের সাহায্যে একসাথে অনেকগুলো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করতে পারবো। তো এটাও এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস, যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। ডিভাইস বলতে আমরা অবশ্যই কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার এই ধরনের যন্ত্রাংশকে বোঝাচ্ছি। আর সুইচের যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে এখানে সিগন্যাল কেবলমাত্র টার্গেট পোর্টেই যায়, অর্থাৎ ট্রাফিক তুলনামূলকভাবে কম হয়। অর্থাৎ
সুইচের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট কম্পিউটার বলতেই বোঝানো হচ্ছে টার্গেট পোর্ট, কোনো একটি ডাটা প্রেরণ করা সম্ভব। একসাথে সবাইকে না দিয়ে আমি যেখানে ডাটা প্রেরণ করতে চাচ্ছি সুনির্দিষ্টভাবে প্রেরণ করা সম্ভব। এক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে ডেটার সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়। যেহেতু একটি কম্পিউটার থেকে যদি একাধিক কম্পিউটারে ডাটা প্রেরণ হয়, সেক্ষেত্রে ডাটার যে পথে চলাচল করে, অর্থাৎ ডাটাও কিন্তু একটি পথ ধরে চলাচল করে। সেই পথটা হতে পারে কোনো একটি তারের ভিতর দিয়ে, যেমন সেই তারটা হতে পারে ফাইবার অপটিক কেবল বা কোয়াক্সিয়াল কেবল। এই তারের মধ্যে দিয়ে ডাটা আসা যাওয়া করার সময় কিন্তু তাদের মধ্যে সংঘর্ষের একটা সম্ভাবনা আছে। অর্থাৎ রাস্তায় গাড়ি চললে যেরকম একটি গাড়ির সাথে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি ভাবে ডাটা চলাচলের পথেও কিন্তু এক ধরনের কলিশন বা সংঘর্ষ হতে পারে। কিন্তু সুইচের ক্ষেত্রে এই সম্ভাবনাটা কম, অর্থাৎ এটা একটা সুবিধার দিক। আবার ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ আমরা ডাটা ট্রান্সমিশন এর সময় আমরা পড়েছিলাম ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। অর্থাৎ একটি ডাটা প্রেরণ করা হলে যদি সবাই সেই ডাটাটি গ্রহণ করার ক্ষমতা রাখে, তখন সেটাকে বলা হয় ব্রডকাস্ট। কিন্তু যদি এমন হয় যে না, আমি একটি ডাটা প্রেরণ করব যেটা সবাইকে না দিয়ে শুধু সুনির্দিষ্ট কিছু পয়েন্টে ডাটা যেন প্রেরণ করা যায়, এই ধরনের ব্যবস্থা আসলে সুইচে করা যায়। আমাদের আসলে এত টেকনিক্যাল বিষয়গুলো অত ডিপে না জানলেও চলবে, কারণ আমাদের এখানে এটা কোনো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের ক্লাস না। আমাদের এখানে জানা বা শেখার উদ্দেশ্য হচ্ছে যে একটি নেটওয়ার্কে কি কি ডিভাইস ব্যবহার হয় এবং সেগুলোর কিছু সাধারণ সুবিধা অসুবিধা জানাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। এখানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু নেটওয়ার্ক তৈরি করে সেটাকে বাস্তবায়ন করা না। অর্থাৎ এখানে আমরা সহজ ভাষায় সংক্ষেপে নেটওয়ার্কিং ডিভাইসগুলোর পরিচিতি সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে দেখবে বিষয়গুলো তোমাদের কাছে অনেকটাই সহজ হয়ে দেখা দিবে। আর সুইচের কিছু অসুবিধা রয়েছে। প্রথম অসুবিধা, এটার দাম বেশি, আবার ডাটা ফিল্টারিং সম্ভব হয় না এবং কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল। 3 নাম্বার পয়েন্টটা যদি আমরা একটু দেখি, যেহেতু এখানে অনেকগুলো পোর্ট রয়েছে, অনেকগুলো কম্পিউটার বা ডিভাইসকে কানেক্ট করা যায়, সুতরাং এটা কনফিগার করা, অর্থাৎ এটাকে সেট আপ করাটা অবশ্যই একটু জটিল হবে। এটা আমরা তুলনা করতে পারি একটি নর্মাল মোবাইলের সাথে। যদি আমরা স্মার্টফোনের তুলনা করি, স্মার্টফোনের ফাংশন বেশি, সুতরাং এটা বুঝতেও একটু সময় লাগে। তো বিষয়টা অনেকটা এরকমই। ঠিক আছে, পরের ডিভাইসটি আমরা একটু দেখি। পরের ডিভাইসটির নাম হচ্ছে রাউটার। রাউটারকে অনেক সময় পোস্টম্যানের সাথে তুলনা করা যায়। পোস্টম্যানের বিষয়টা হচ্ছে, পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথঘাট যেমন চিনতে হয়, ঠিক তেমনই রাউটারকে সকল নেটওয়ার্ক সেগমেন্টের হালনাগাদ খোঁজ খবর রাখতে হয়। কাজেই রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস বা সোর্স কম্পিউটার থেকে গন্তব্য বা ডেস্টিনেশন কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিভাইস ইউজ করতে হয়, যেটা একটি নেটওয়ার্কের অন্তর্গত সবগুলো ডিভাইসকে খুব ভালোভাবে সে চিনে এবং কোন পথে গেলে সে ডাটাটা দ্রুত আদান প্রদান করতে পারবে, অর্থাৎ ইন্টেলিজেন্টলি সে কাজ করতে পারে, এই ধরনের একটি ডিভাইসকে বলা হয় রাউটার। এটাকে তুলনা করা হয়েছে ডাক বিভাগের পোস্টম্যানের সাথে। কারণ পোস্টম্যান প্রথমে ডাকঘর থেকে সমস্ত চিঠিগুলো সংগ্রহ করে, চিঠির প্রাপকের ঠিকানাগুলো ভালোভাবে সে দেখে নেয় এবং সে সবগুলো চিঠি তার ব্যাগে নিয়ে প্রাপকের ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য বের হয়। এক্ষেত্রে পোস্টম্যান কিন্তু সে নিজে বুদ্ধিমত্তার পরিচয় দেয়, অর্থাৎ যে পথে গেলে চিঠিগুলো দ্রুত প্রেরণ করা যাবে, তাকে কম সময় ব্যয় করতে হবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু পোস্টম্যানকে নিতে হয়। তো সেরকমই এই ধরনের ইন্টেলিজেন্ট এবং স্মার্ট একটি ডিভাইস, যেখানে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস কানেক্টেড থাকে, এই ডিভাইসটিকে বলা হয় রাউটার।
রাউটারের সুবিধা হচ্ছে সে ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়, যে জিনিসটা সুইচে সম্ভব ছিল না। অর্থাৎ সুইচের অসুবিধাটি রাউটারের সুবিধা। এখানে ব্রডকাস্ট ডেটা ফিল্টারিংও সম্ভব হয়। ডেটা ফিল্টারিং মানে হচ্ছে যে আমরা অনেক সময় ডেটা আদান প্রদানের সময় ডেটার মান বা কোয়ালিটি কিছুটা খারাপ হয়, তো অথবা ডেটার সাথে অনেক সময় নয়েজ চলে আসে। যেমন আমরা ফোনে কথা বলার সময় দেখা যায় যে চারপাশের অনেক শব্দ বা নয়েজ কথার সাথে চলে আসছে, যেটা আমরা অনাকাঙ্ক্ষিত। তো যদি বিষয়টা এরকম হতো যে কথা বা কোনো কিছু রেকর্ডিং করার সময় আশেপাশের নয়েজ গুলোকে বাদ দেওয়া যায় অর্থাৎ ফিল্টার করা যায়, তখন কিন্তু ব্যাপারটা অনেকটা বেটার হয়। তো সেরকমই ডাটা ট্রান্সমিশন বা ব্রডকাস্ট করার সময় যদি ডেটার সাথে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো ফিল্টারিং করা যায়, যে সুবিধাটা রাউটারে রয়েছে। যেমন এছাড়াও নানান ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে। এই শব্দগুলো অনেকগুলো টেকনিক্যাল টার্ম, আমরা এগুলো বিস্তারিত না যাই, জাস্ট আমরা জেনে রাখবো যে রাউটারের সাহায্যে এই ধরনের কিছু নেটওয়ার্ক, যেগুলোকে ইথারনেট, টোকেন বা রিং বলা হয়, এগুলোকে সংযুক্ত করা যায়। আর রাউটারের অসুবিধা হচ্ছে যথারীতি এটারও দাম বেশি, আবার একই প্রোটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না। যে কোনো নেটওয়ার্কের কিছু নিয়ম কানুন থাকে, সেগুলোকে বলা হয় প্রোটোকল। এটারও কনফিগারেশন তুলনামূলক জটিল, যেহেতু এটা একটা অ্যাডভান্স এবং স্মার্ট ডিভাইস, সুতরাং এটা কনফিগার করা খুব একটা সহজ বিষয় নয়। এবং আরেকটি অসুবিধা হচ্ছে যে এটা ধীর গতি সম্পন্ন, অর্থাৎ সে ডাটা আদান প্রদানের সময় যেহেতু সে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়, এই জন্য তার স্পিডটা একটু কম হয়। এরপরে যে নেটওয়ার্ক ডিভাইস, এটি গুরুত্বপূর্ণ ডিভাইস, সেটি হচ্ছে গেটওয়ে। গেটওয়ে হচ্ছে একটি নেটওয়ার্ককে যখন আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়, তখন যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় গেটওয়ে। ইহা বিভিন্ন প্রোটোকল গুলোকে জড়ো করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আমরা এর আগে টপোলজি ক্লাসে দেখেছিলাম যে যখন দুই বা ততোধিক ল্যান্ডকে যুক্ত করে কিন্তু আরেকটি বড় ল্যান্ড বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। এক্ষেত্রেও যখন দুইটা নেটওয়ার্ককে একটি বড় নেটওয়ার্কের আওতায় আনতে হয়, তখন দুইটি নেটওয়ার্কের প্রোটোকল বা নিয়ম কানুন ভিন্ন ভিন্ন থাকতে পারে। এই সমস্ত কিছুকে এক জায়গায় একত্র করার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করে, সেই ডিভাইসটি হচ্ছে গেটওয়ে। অর্থাৎ একটি প্রোটোকলের সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, বাংলাদেশ থেকে কোন একটি টেলিফোন কোম্পানির কল যদি পার্শ্ববর্তী অন্য একটি দেশের মোবাইল নেটওয়ার্কে ঢুকতে হয়, তখন কিন্তু দুই দেশের মোবাইল নেটওয়ার্কের নিয়ম কানুনের কিন্তু ভিন্নতা রয়েছে, অর্থাৎ প্রোটোকলের ভিন্নতা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তখন একটা গেটওয়ে দিয়ে ওই কলগুলো আসা যাওয়া করবে। এই ধরনের বড় মাপের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে, যেখানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা আসা যাওয়া করে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বা এক দেশ থেকে আরেক দেশে, সেই ধরনের বড় ধরনের নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে গেটওয়ে ব্যবহার করা হয়। গেটওয়ের সুবিধা হচ্ছে এক্ষেত্রে ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কম, এবং গেটওয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক বা নানা রকম নেটওয়ার্ক সংযুক্ত হতে পারে। আর গেটওয়ের অসুবিধা হচ্ছে অবশ্যই এটা ধীরগতি সম্পন্ন, কারণ যেহেতু সে অনেকগুলো জিনিস যাচাই বাছাই করে বা অনেকগুলো ধাপ অতিক্রম করে ডাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, সেক্ষেত্রে ডাটার গতি বা স্পিড অবশ্যই একটু কম হয়। এটারও আরেকটি অসুবিধা হচ্ছে যে এটা কনফিগারেশন তুলনামূলক জটিল, অর্থাৎ আগের গুলোর থেকে এটার কনফিগারেশন আরো বেশি জটিল। তোমরা হয়তো জানবে এই বিষয়গুলো যে বর্তমানে আমাদের দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে একটি খুবই চাহিদা সম্পন্ন সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত সাবজেক্টে কিন্তু আসলে স্টুডেন্টরা বিভিন্ন সেশনে বা বিভিন্ন ইয়ারে কিন্তু এই বিষয়গুলো পড়াশোনা করে। যেমন নেটওয়ার্কিং একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা জানি যে বর্তমানে সমস্ত জায়গায় মূলত অর্থাৎ সমস্ত অফিস বা বড় বড় কর্পোরেট অফিস, বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ফ্যাক্টরি বা বিভিন্ন ব্যাংক, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু
নেটওয়ার্ক রয়েছে, অর্থাৎ লোকাল নেটওয়ার্ক বা আরো বড় পরিসরের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে যত ডিভাইসগুলো যুক্ত থাকে এগুলোকে কিন্তু কানেক্টেড করার জন্য এই সমস্ত যন্ত্রপাতিগুলো কিন্তু অপরিহার্য বিষয়। এবং এগুলোকে সেট আপ করা, এগুলোকে মেনটেন করা, এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা, এগুলো সম্পর্কে ভালো ধারণা রাখার জন্য কিন্তু প্রযুক্তি জ্ঞান সম্পন্ন অনেক লোকবল বা ম্যান পাওয়ার প্রয়োজন। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত চাহিদা বাড়ছে এবং প্রতিনিয়ত এই টেকনোলজি গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলোর চাহিদার কারণেই কিন্তু বর্তমানে আইটি সেক্টর বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলোর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এগুলো কিন্তু আসলে সম্পূর্ণ বাস্তবধর্মী এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট বা বিষয়। তো এই জন্য আমরা যেহেতু আমাদের পড়াশোনার বর্তমান লেভেলটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে, সুতরাং আমরা জাস্ট ইনিশিয়াল বা প্রাথমিক বিষয়গুলোই একটু জানার বা মনে রাখার চেষ্টা করি। কিন্তু মনে রাখতে হবে যে এগুলো অনেক অ্যাডভান্স বিষয়, অর্থাৎ এগুলো অভ্যন্তরে আরো অনেক খুঁটিনাটি, অনেক টেকনিক্যাল টার্ম এবং টেকনিক্যাল বিষয় রয়েছে। তো সেটা অত গভীরে আমাদের যাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নাই। তবে আমরা অবশ্যই আশা পোষণ করব যে কারো যদি বিষয়গুলো ভালো লাগে, নেটওয়ার্কিং বা আউটসোর্সিং বা প্রোগ্রামিং অথবা ওয়েব ডেভেলপমেন্ট, যে বিষয়গুলো আমাদের বইতে রয়েছে অর্থাৎ আলোকপাত করা হয়েছে, আরো যদি এই বিষয়গুলো ভালো লাগে, এই বিষয়গুলো কিন্তু আরো ভালোভাবে শেখার অনেক সুযোগ রয়েছে। এটা এমন নয় যে তোমাকে এই বিষয়গুলো জানতে হবে বা শিখতে হবে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে। তুমি কিন্তু জাস্ট তোমার আগ্রহ, ইচ্ছা, চেষ্টা থাকলে কিন্তু অনেকভাবেই জিনিসগুলো শেখার সুযোগ আছে এবং এগুলো বাস্তব জীবনেও প্রয়োগ করার অনেক অপশন রয়েছে। তো যাই হোক, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো, জানার আমাদের আগ্রহ থাকবে নিশ্চয়ই। তো পরবর্তী ডিভাইসটির নাম হচ্ছে রিপিটার। রিপিটার কথাটা আসলে আমরা বুঝতে পারি যে রিপিটার মানে হচ্ছে যে এমন একটা জিনিস যেটা বারবার রিপিট করে। তাহলে আমরা দেখি যে কি রিপিট করে। তো নেটওয়ার্কে অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব যদি বেশি হয় বা নেটওয়ার্কের বিস্তার যদি বেশি হয়, তাহলে কেবলের ভিতর দিয়ে প্রবাহিত সিগন্যাল অনেক সময় দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ দুইটি কম্পিউটার বা একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ডিভাইসগুলো যদি অনেক দূরে দূরে অবস্থিত হয়, হ্যাঁ, যে অনেক দূরে দূরে যদি ডাটা আদান প্রদান করতে হয়, সেক্ষেত্রে তারের মধ্য দিয়ে ডাটা বা সিগন্যাল আসা যাওয়ার সময় অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এক্ষেত্রে প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী বা সিগন্যালকে আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য একটি বাড়তি যন্ত্রাংশ ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় রিপিটার। এটা অনেকটা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মতন। আমরা জানি যে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় বাসা বাড়িতে আসতে হলে তাকে শত শত বা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুতের ভোল্টেজের অনেক তারতম্য হয়। এই ভোল্টেজ গুলো বাসা বাড়ি পর্যন্ত আনার জন্য বা ভোল্টেজের মাত্রাটা ঠিক রাখার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমার নির্দিষ্ট দূরত্ব পরপর ব্যবহার করি। এটা অনেকটা সেরকমই, ডাটা সিগন্যাল যেন উইক না হয় বা সিগন্যাল যেন লস না হয়, এই জন্য নির্দিষ্ট দূরত্বে একটি আলাদা ডিভাইস সেট আপ করতে হয় নেটওয়ার্কের মধ্যে। সেই যন্ত্রাংশটির নাম হচ্ছে রিপিটার। রিপিটার সত্যিকারের ভৌত সংকেত নিয়ে কাজ করে এবং কখনো যে ডাটা প্রেরণ করা হচ্ছে তা অনুবাদ করে না। অর্থাৎ রিপিটার ডাটা কোনো পরিবর্তন করে না, সে জাস্ট সিগন্যালের কোয়ালিটিটাকে এনহ্যান্স করে বা দুর্বল সিগন্যালটাকে সে আবার পুনরায় শক্তিশালী হিসেবে প্রেরণ করে। রিপিটারের সুবিধা হচ্ছে সে কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কারণে যদি নেটওয়ার্ক কেবলটি যা আছে এটা যদি আরো দূরে কেবলটা এক্সটেনশন করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কেবলের মাঝখানে একটি রিপিটার ইউজ করতে হবে। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করা যায়, সামনের দিকে প্রেরণ করা যায়, বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামকে সংযোগ করে। অর্থাৎ মূলত তিনটি সুবিধাই সে প্রদান করে। আর অসুবিধা হচ্ছে ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে, যেহেতু ডাটার চলাচলের পথের দূরত্ব বৃদ্ধি পায়, সেক্ষেত্রে
ডেটা চলাচলের ক্ষেত্রে সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনাটাও বেড়ে যায়, এটা একটা অসুবিধা। আবার সীমিত সংখ্যক কম্পিউটারকে সে যুক্ত করতে পারে, অর্থাৎ এই দুটি হচ্ছে তার প্রধান অসুবিধা। আর এরপরের যন্ত্রাংশটির নাম হচ্ছে ব্রিজ। ব্রিজ একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করার কাজ করে। নেটওয়ার্ক ব্রিজ, নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতো কিছু। এটা একটা গেটওয়ের মতন। গেটওয়ে যেরকম ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে ডাটা আদান প্রদানের জন্য মাঝখানে গেটওয়ে ব্যবহার করে, সেরকমই ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য মাঝখানে একটি ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজ বা সেতু যেরকম দুই পার্টকে সংযুক্ত করে, তো ডাটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও ব্রিজের কাজ হচ্ছে যে সে ভিন্ন দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করে বা ব্রিজ বা কানেক্টেড করে। ব্রিজের প্রকারভেদ তিন ধরনের: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ, ওয়্যারলেস ব্রিজ। তো মোটামুটি এতক্ষণ আমরা যে যন্ত্রাংশগুলোর নাম দেখলাম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, রিপিটার, ব্রিজ, এগুলোই হচ্ছে একটি নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। আশা করি তোমরা এই যন্ত্রাংশগুলো বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখবে, যন্ত্রাংশগুলো বিবরণ অল্প একটু জানার চেষ্টা করবে এবং এই যন্ত্রাংশগুলোর অন্তত দুইটা সুবিধা এবং অসুবিধা মুখস্থ রাখার চেষ্টা করবে। পরিশেষে আরেকটি জিনিস আমরা একটু জেনে নেই যে আসলে যে নেটওয়ার্ক নিয়ে এত কাজ করা হয় বা এত কিছু, সেই নেটওয়ার্কের কাজগুলো আসলে কি। নেটওয়ার্ক দিয়ে আসলে মূলত তিনটি কাজ করা হয়, হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট। এখানে আমরা জাস্ট আজকে শুধু নামগুলোই মনে রাখার চেষ্টা করবো যে নেটওয়ার্কের কাজ কি কি। নেটওয়ার্ক তিনটি কাজ করে। আমরা প্রথম দিকে বলেছিলাম নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে শেয়ারিং, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং রিসোর্স শেয়ার করে। আর আমরা যদি কাজের হিসেবে চিন্তা করি যে সে মূলত তিনটি কাজ করে। একটি হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট করে, অর্থাৎ একটি নেটওয়ার্কের অন্তর্গত যতগুলো ডিভাইস রয়েছে সে সবগুলো ডিভাইসকে সে তার নেটওয়ার্কের মধ্যে সচল রাখে এবং ব্যবহার উপযোগী করে রেডি রাখে। তারপরে হচ্ছে একটি নেটওয়ার্কে যতজন ইউজার বা ব্যবহারকারী থাকবে এবং কার পারমিশন কি হবে, কে কোন ডিভাইস ইউজ করতে পারবে, কতক্ষণ ইউজ করতে পারবে, কার প্রায়োরিটি আগে কার প্রায়োরিটি পরে, অর্থাৎ একটি অফিসে যতজন নেটওয়ার্কের ব্যবহারকারী থাকবে অর্থাৎ হিউম্যান পারসন, সেই ইউজার ম্যানেজমেন্টও কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে করা যায়। আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সিকিউরিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ একটি নেটওয়ার্কে যখন অনেক নেটওয়ার্ক ডিভাইস থাকবে, রিসোর্স থাকবে, অনেক ইউজার থাকবে এবং এদের নিরাপত্তার বিষয়টি কিন্তু একটি বিশাল ব্যাপার। অর্থাৎ নেটওয়ার্ক থেকে যেন কোনো ডাটা লস বা ডাটা হ্যাকিং বা ডাটা পাইরেসি না হয়, নেটওয়ার্কে সবকিছু সিকিউরিটি মেনটেন করাটাও কিন্তু নেটওয়ার্কের একটা বড় ধরনের কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকি। যে আজকে যে মূলত যে বিষয়গুলো আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যে কি কি ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলোর নাম, সংক্ষিপ্ত ব্যবহার এবং সুবিধা অসুবিধা আমরা জানার চেষ্টা করব, অর্থাৎ মুখস্থ করে ফেলবো। আর নেটওয়ার্কের কাজটা আমরা একটু দেখলাম সংক্ষেপে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, প্রয়োজন হলে ফাস্ট ফরওয়ার্ড করে তোমরা জিনিসগুলো দেখবে, খাতায় নোট নিবে। আর অবশ্যই টেক্সট বই সামনে রাখবে এবং টেক্সট বইয়ের মধ্যে তোমরা আন্ডারলাইন করবে, পয়েন্ট আকারে জিনিসগুলো পড়ার চেষ্টা করবে। আশা করি ভালোভাবে একবার দুইবার পড়লেই জিনিসগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। আর তোমাদের প্রতি আরেকটা অনুরোধ, তোমরা আমাদের কলেজের ওয়েব পোর্টালটি, ফেসবুক গ্রুপটি নিয়মিত ফলো করবে। সেখান থেকে সংশ্লিষ্ট লেকচারগুলো তোমরা বারবার দেখার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করার অভ্যাসটি গড়ে তুলো। অর্থাৎ তোমরা কমেন্ট করলে বা বিভিন্ন ধরনের কোয়ারি করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা, অর্থাৎ তোমাদের আর কোনো জিজ্ঞাসা আছে কিনা।
আর আমাদের ফোন নাম্বারও সেখানে দেয়া আছে, প্রয়োজনে তোমরা সরাসরি কথা বলতে পারো তোমাদের কোনো বিষয় জানার থাকলে, কোনো বিষয়ে আরো ক্লিয়ার হওয়ার থাকলে। ঠিক আছে, তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।